এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থী গর্ভপাত আইনের প্রশ্নে তার অবস্থান পরিষ্কার করতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশের সরকার বলছে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালালেই শাস্তি। ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত বলে যে তথ্য জানা যাচ্ছে তা সারা দেশের জন্য বিপদ সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের ধরে নিতে হবে ঢাকা শহরে 1 কোটি লোক কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছে। সুতরাং আমাদের 17 কোটি মানুষই ঝুঁকে পড়ে, এইটা থেকে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের বিরাট ঝুঁকি, 17 কোটি মানুষের ঝুঁকি। প্রান্তিক আয়োজনে থাকছে আজকের ফেসবুক লাইভের রেকর্ড করা অডিও। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কনি বেরেট বর্তমান গর্ভপাত আইনে পরিবর্তনের পক্ষে ভোট দেবেন কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁর নিয়োগের প্রশ্নে মার্কিন সেনেটের বিচার বিভাগ সম্পর্কিত কমিটিতে শুনানির দ্বিতীয় দিনে তিনি বলেছেন, আদালতে যেসব বিষয় উঠে তা নিয়ে তিনি আগেই মন স্থির করবেন না। 3 সপ্তাহ পর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার নিয়োগ চূড়ান্ত করার প্রশ্নে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তিক্ত বিবাদ চলছে। সাইপ্রাসে সরকার ধনী বিনিয়োগকারীদের কাছে পাসপোর্ট বিক্রির একটি প্রকল্প বাতিল করেছে। চীনের এক ব্যবসায়ী, যার অপরাধের ইতিহাস রয়েছে, তাকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সাইপ্রাসের সংসদের স্পিকার এবং একজন এমপি সাহায্য করতে চান। এই অভিযোগ ওঠার পর প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত হয়। স্পিকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। কিরগিজস্তানের একজন বিচারপতি সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবাইয়েভকে আবার রিমান্ডে পাঠিয়েছেন। 1 সপ্তাহ আগে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। চীন সেপ্টেম্বর মাসে তাদের বাণিজ্যের যে পরিসংখ্যান দিয়েছে তা ইঙ্গিত দিচ্ছে যে অন্যান্য দেশের চেয়ে তারা অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাহিদা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে 10% বেড়েছে। মালয়েশিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার পর সে দেশের অন্যতম সুপরিচিত এক রাজনীতিক প্রধানমন্ত্রী পদের জন্য নতুন করে চেষ্টা শুরু করেছেন। আনোয়ার ইব্রাহিম রাজার কাছে গিয়ে দাবি করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টে তাঁর যথেষ্ট সমর্থন রয়েছে। রাজা এখন সিদ্ধান্ত নেবেন সমর্থন প্রমাণের সেই সুযোগ তিনি আনোয়ার ইব্রাহিমকে দেবেন কিনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে হিন্দুত্ববাদীরা ওই রাজ্যের চিড়িয়াখানায় মাংসাশী পশুদের গোমাংস খাওয়ানো বন্ধ করার দাবি জানিয়েছে। সোমবার প্রতিবাদকারীরা ওই পশুদের জন্য মাংস বহনকারী একটি ট্রাক আটকে দেওয়ার চেষ্টা করে। হিন্দুদের কাছে গরু পবিত্র একটি প্রাণী এবং বহু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে শিরোনামেই যেমনটা শুনছিলেন, বাংলাদেশের সরকার বলছে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশ বা বিদেশ থেকে সব ধরনের অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানানো হয়। তবে কারা কী ধরনের অপপ্রচার চালিয়েছে আর কেনই বা হঠাৎ করে এই বিজ্ঞপ্তি প্রচার করা হলো সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা রাকিব হাসনাত। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।
এবং নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে। এতে করে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আরও বলা হয় যে সরকার ধৈর্যের সাথে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে এসব অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সরকার সংশ্লিষ্ট সকলকে দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে। অন্যথায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেনা বা পুলিশ কর্মকর্তা কিংবা সরকার সম্পর্কে কী ধরনের উস্কানিমূলক সংবাদ কারা কোথায় প্রকাশ করেছে, বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এসব বিষয় স্পর্শকাতর উল্লেখ করে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। শুনছিলেন রাকিব হাসনাতের প্রতিবেদন। বাংলাদেশের এক সরকারি গবেষণায় রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের করোনা ভাইরাস সংক্রমণ ঘটার যে তথ্য উঠে এসেছে, সেটা দেশটির প্রতিটি মানুষের জন্য ঝুঁকির বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংক্রমণের সরকারি পরিসংখ্যানের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও অনেক বেশি উদ্বেগজনক। আর এই গবেষণায় সেই শঙ্কার বিষয়টি উঠে এসেছে। সরকারি সংস্থা আইইডিসিআর এবং গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির যৌথ এই গবেষণায় নমুনার সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। বিস্তারিত রয়েছে সংবাদদাতা কাদির কল্লোলের কাছে। ঢাকার ৪৫% মানুষের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে। এই হারকে ভিত্তি করেই বলা হচ্ছে, ঢাকায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি মানুষ। রাজধানীর বস্তি এলাকায় সংক্রমণের হার আরও বেশি, অর্থাৎ ৭৪% বলা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সংক্রমণের যে তথ্য প্রচার করা হচ্ছে, তাতে ঢাকায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি যে বাড়ছেই, গবেষণায় সেটা উঠে এসেছে। এছাড়া নিম্ন আয়ের বা কোনো স্তরের মানুষই ঝুঁকির বাইরে নয়, তাও প্রমাণ হয়েছে বলে তিনি মনে করেন। এখানে যখন ৪৫ বলছে, আমাদের ধরে নিতে হবে ঢাকা শহরে ১ কোটি লোক কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছে। এবং খুব আলোচনা হচ্ছিল যে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, বস্তির মানুষ, সাধারণ মানুষরা সম্ভবত আক্রান্ত হয় না। সুতরাং এই মিথটার ভুল যে এটা খুবই যথার্থভাবে প্রমাণিত হয়েছে যে বস্তির মানুষও আক্রান্ত হয় এবং তারা ব্যাপক আকারে আক্রান্ত হয়েছে এবং এটাই স্বাভাবিক। তাদের লক্ষণটা কম হয়েছে এবং তারা লক্ষণটা চেপে গিয়েছে তাদের কাজের জীবিকার স্বার্থে। সুতরাং আমাদের ১৭ কোটি মানুষই ঝুঁকিপূর্ণ। এইটা থেকে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের বিরাট ঝুঁকি, ১৭ কোটি মানুষের ঝুঁকি। গবেষণায় এটাও বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্তদের ৮২%-এরই কোনো উপসর্গ নেই। এ ধরনের আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি, সেটাকেই বেশি উদ্বেগের এবং শঙ্কার বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা হচ্ছে, তখন এমন পরিস্থিতি ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বড় অংশের মানুষের দেহে যখন অ্যান্টিবডি পাওয়া গেছে, তখন হার্ড ইমিউনিটি বা প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নেও নানা আলোচনা চলছে। তবে এটি নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই। আইসিডিডিআরবির সাথে সরকারের আইইডিসিআর যৌথভাবে গবেষণাটি করেছে। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীরও মনে করেন, পরিস্থিতিটা ঝুঁকিপূর্ণ। সংক্রমণ যেহেতু অ্যাসিম্পটোমেটিকই বেশি এবং আপনার আশেপাশে কে করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ সেটা জানি না। সো মাস্ক ছাড়া অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট ঘুরে বেড়ায়, সেও কিন্তু ভাইরাস ছড়াচ্ছে। এবং আপনি যতই সতর্কতা অবলম্বন করি না কেন, তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আরো একটা সিগনিফিকেন্ট হার্ড ইমিউনিটি নিয়ে অনেকে কথা বলছে। এটা আসলে বৈজ্ঞানিকভাবে একদমই ঠিক না, কারণ করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট হয়, তাহলে যেই অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা পরিমাণ অত্যন্ত কম এবং এটা ১.৫-২ মাসের মাথায় আমার শরীরে কমতে শুরু করে। আর যদি যাদের সিভিয়ার ইনফেকশন হচ্ছে, তাদের পরিমাণ একটু বেশি, কিন্তু সেটাও ৩ মাস থেকে কমতে শুরু করে, ৬ মাস পরে অলমোস্ট থাকে না। আসলে করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি সেটা এত ক্ষণস্থায়ী যে এখানে হার্ড ইমিউনিটিটা কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। কিন্তু যৌথ গবেষণার নমুনার সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, গবেষণার পদ্ধতি নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু মাত্র ৬৯২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫%-এর অ্যান্টিবডির যে তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে, তার ভিত্তিতে পুরো ঢাকার চিত্র তুলে ধরা
ঠিক নয়। গবেষণার সাথে জড়িতরা অবশ্য বলেছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা করেছেন। মির্জাদি সেব্রিনা ফ্লোরার বক্তব্য হচ্ছে, এখন অতিরিক্ত আশঙ্কার কিছু নেই বলে তাঁরা মনে করেন। অনেকের মনে হতে পারে যে এতজনের যেহেতু অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, সুতরাং আমাদের তো আর কোনো দুশ্চিন্তার কোনো জায়গা নেই। বিষয়টা কিন্তু তাও নাই। দ্বিতীয় ইনফেকশন হচ্ছে এরকম বিভিন্ন দেশে কিন্তু তার উদাহরণ পাওয়া গেছে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আশঙ্কার দিক থেকে বা প্রস্তুতি বলতে চাই, আশঙ্কা না বলে প্রস্তুতির দিক থেকে আমাদের প্রস্তুতিটা এরকম থাকা দরকার যে আমাদের যাতে দ্বিতীয় ওয়েভে আরেকবার ইনক্রিজ না করে। সেই কারণে একমাত্র প্রতিরোধের উপায় এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা, আমি সেই বিষয়টাতে জোর দিতে চাই। এখানে স্বস্তির বা অন্য কোন রকম অতিরিক্ত আশঙ্কা কোনোটাই নেই। বিশেষজ্ঞরা এখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধের প্রশ্নেই গুরুত্ব দিচ্ছেন। কাদির কল্লোলের প্রতিবেদন। বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে সরকার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করে যে আইন তৈরি করেছে, সে দেশের রাষ্ট্রপতি আজ সেই অধ্যাদেশে সই করেছেন। 2000 সালে তৈরি নারী ও শিশু নির্যাতন দমন আইনটিকে সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে যে আইন সংশোধন হলো, তারা একে কিভাবে দেখছে? কথা বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে। আমরা আমাদের একটা অবস্থান আছে মৃত্যুদণ্ডের বিপক্ষে। আমরা মনে করি যে মৃত্যুদণ্ড কোনো অপরাধেরই সমাধান নয়। এর মূল কারণটা হচ্ছে পৃথিবীর কোনো বিচার ব্যবস্থাই শতভাগ ত্রুটিমুক্ত নয়, যার ফলে একজন মানুষের প্রাণ নিয়ে নেওয়ার পর যদি কখনো আদৌ দেখা যায় যে লোকটি আসলে নির্দোষ, সেক্ষেত্রে আর বিশেষ কিছু করার থাকে না। তো সেজন্য আমরা বলছি যে মৃত্যুদণ্ডটা একটা একটা ডিগ্রেডিং এবং একটা চূড়ান্ত শাস্তি, যে এখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে এই বর্তমানে যে প্রেক্ষাপটের কথা আপনি বললেন, এই ধর্ষণ বা নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর সাথে শাস্তি কমানো বা বাড়ানোর সম্পর্ক খুব সামান্য বলে আমরা মনে করি। কিভাবে? কারণ এখানকার যে সমস্যাটা, সেটা হচ্ছে অনেকটা আমরা বিশ্লেষণ করে দেখেছি, এটা পদ্ধতিগত। অর্থাৎ আমাদের এখানে আইনের মধ্যে কিছু সমস্যা রয়েছে, বিচার প্রক্রিয়ার মধ্যে কিছু সমস্যা রয়েছে, এবং এই পুরো আইন এবং বিচার প্রক্রিয়াটা সংশোধন করা না হলে শাস্তি বাড়িয়ে কমিয়ে আসল পরিস্থিতিটা আসলে আমরা ইমপ্রুভ করতে পারবো না। আপনারা তো স্বীকার করছেন যে ধর্ষণের বিষয়ে, নারী নির্যাতনের বিষয়ে বাংলাদেশে এখন একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে, জনমত তৈরি হয়েছে। তারই প্রতিফলন ঘটেছে সরকারের এই পদক্ষেপে। জি, একটা বড় অংশ, প্রায় আমরা দেখেছি যে সরকারের নিজের তথ্য উপাত্ত মতেই প্রায় 99% বেশি ঘটনায় নারী নির্যাতনের শাস্তি হয় না। তো এই যে শাস্তি দেওয়া যাচ্ছে না, এটার কারণটা হচ্ছে আইনের ফাঁকফোকর, সামাজিক একটা 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 চাপ, যে খুব কম ঘটনা আসলে থানা পুলিশ পর্যন্ত যায়। সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের যে ডেটা, সেইটা মতো অনলি 26% ক্ষেত্রে ভিকটিমরা আসলে আইনের আশ্রয় নেয়, এবং রায় হয় হচ্ছে 4% কম, আর শাস্তি দেয়া হয় 0.37%। তো এই যে সংখ্যাটা, এই নাম্বারটার সাথে শাস্তি কমানো বা বাড়ানোর কোনো সম্পর্ক নাই। এইটা শাস্তি বাড়াইলেই যে আমার এই নাম্বারটা জাম্প করবে, এরকম মনে করার কোনো কারণ নেই। মিস্টার জাকারিয়া, 2000 সালের যে নারী ও শিশু নির্যাতন আইন তৈরি হয়েছিল এবং সেখানে কয়েকটি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান ছিল, কিন্তু তারপর কি আসলে ধর্ষণ বন্ধ হয়েছিল? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। মানবাধিকার সংগঠন অধিকারের যে উপাত্ত 2001 থেকে 2019 পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা 2000 সালের, ওটার সেকশন 9(2) অর্থাৎ 9(2) এর ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে যদি ধর্ষণ জনিত কারণে বা ধর্ষণের ফলে কেউ মৃত্যুবরণ করে বা কাউকে হত্যা করা হয়। কিন্তু আপনি দেখেন গত 19 বছরে, 20 বছরে শুধুমাত্র অধিকারের রিপোর্ট থেকে আমরা দেখছি যে 1509 জন নারী ও শিশু ধর্ষণ পরবর্তী খুন হয়েছেন,
এবং 161 জন আত্মহত্যা করেছেন। এবং আপনাকে মনে রাখতে হবে এই সংখ্যাটি প্রকৃত চিত্র নয়। এটা যা ঘটছে তার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ। সুতরাং আপনি এখন প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ডের শাস্তি থাকার পরও যে হাজার হাজার নারী ধর্ষিত এবং খুন হয়েছে, কতজনকে আসলে ওই আইনে শাস্তি দেওয়া গেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সুলতান মোহাম্মদ জাকারিয়া। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। এবার বিবিসি বাংলা আজকের ফেসবুক লাইভের রেকর্ড করা অডিওর অংশবিশেষ। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা আনিলা। বাংলাদেশে আগের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড, এখন সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। তবে প্রশ্ন উঠেছে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কি বাংলাদেশে ধর্ষণ বন্ধের একমাত্র সমাধান? এসব বিভিন্ন প্রশ্ন নিয়ে আজ আমাদের লাইভ এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ও HRPBর প্রেসিডেন্ট মঞ্জিল মোর্শেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, লায়লা পারভিন যিনি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার নিয়ে কাজ করছেন, এছাড়াও আছেন মেঘ মল্লার বোস ও শ্রবণা শফিক দীপ্তি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সিলেটের MC কলেজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ বাংলাদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনাগুলো আলোড়ন তুলেছে এবং দেশ জুড়ে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। অনেকে বলছেন যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে যে বিচার প্রক্রিয়া সেটা কতটা ত্বরান্বিত হবে, এ ধরনের প্রশ্ন অনেকেই করছেন। প্রথমে মঞ্জিল মোর্শেদ, আপনি কি মনে করেন? এখন এই যে আইন করা হলো, এই আইনের মাধ্যমে অপরাধীরা কি কোনো মেসেজ পাবে কিনা যে না ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, আমরা অপরাধ থেকে নিবৃত্ত থাকবো, এইটির সঙ্গে সম্পর্ক থাকলো যে অপরাধ কমবে কি করবে না? আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে যে শুধুমাত্র মৃত্যুদণ্ডের সাজা দিলেই অপরাধ কমবে এটা আমি বিশ্বাস করি না। কারণ মৃত্যুদণ্ডের অনেক আইন এখানে আছে, সেই অপরাধগুলো কিন্তু কমে নাই, অহরহ চলছে। অতএব আমি যেটা মনে করি যে মৃত্যুদণ্ডের সাথে সাথে এর সঙ্গে কতগুলো আনুষঙ্গিক কাজ আছে, সেই কাজগুলোকে সরকার করতে হবে। সেটি যদি করা যায় তখন হয়তো এই সাজাটা একটা এফেক্ট সৃষ্টি করবে। সেটা কি? সেটা হলো আনুষঙ্গিক কাজের মধ্যে আপনারা জানেন এই মামলাটা তদন্তর একটা পর্যায়ে থাকে, তারপরে হলো বিচার আরেকটা পর্যায়ে। এখন এর সঙ্গে আরেকটি সম্পর্ক হচ্ছে যারা মামলাটা গ্রহণ করবেন প্রশাসন, সেই প্রশাসন কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কিনা। অর্থাৎ আপনার যখন একজন অভিযোগ নিয়ে যাবে, সেই আসামি যদি খুব প্রভাবশালী হয়, সে যদি এলাকায় অনেক দাপটশালী হয় বা তার সঙ্গে যদি এমন কোনো সংস্রব থাকে যারা খুব নামি দামি, তাহলে সেক্ষেত্রে প্রশাসন সাথে সাথে কি ওই এফআইআরটা নিবেন কিনা, এই পরিবেশ কি বাংলাদেশে আছে কিনা, সেটি হলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সেই জায়গাকে সরকারকে আগে নিশ্চিত করতে হবে যে পুলিশ প্রশাসন, থানা যখনই একটা অভিযোগ যাবে সেখানে আইন অনুযায়ী যেভাবে এফআইআর নেওয়া সম্ভব, যেভাবে এফআইআর নেওয়া উচিত, তারা স্বাধীনভাবে সেই এফআইআরটা নিতে পারবেন। এই পরিস্থিতি যদি সৃষ্টি করা না হয় তাহলে সেক্ষেত্রে 10টা ধর্ষণের ঘটনা ঘটলে হয়তো 3টার মামলা হবে, আর 5টা মামলায় দেখা যাবে মূল অভিযোগ থেকে বাদ দিয়ে এফআইআর করতে হচ্ছে। কারণ এরকম ঘটনা আমাদের কাছে তথ্য আসে, যখন থানায় যায় তখন বলে যে ওর নামটা বাদ দিয়া পড়েন। কেন বলেন? কারণ ওই প্রশাসনও বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রভাব যারা আছে, অর্থশালী আছে, তাদের প্রভাবের কাছে তাদের মাথা নত করতে হয়, এবং সেটি আমাদের একটা কালচার হয়ে গেছে। এই কালচারটা আমরা যদি দূর না করতে পারি, অর্থাৎ এই আনুষঙ্গিক কাজটা যদি আমরা করতে না পারি, তাহলে এমন কোনো প্রভাব এখানে ফেলবে না ধর্ষণ নিয়ন্ত্রণে। আরেকটি কথা হলো বিচারের কাছে আসতে পরে তাকে সাক্ষী আসতে হবে। সেই সাক্ষী আসার ক্ষেত্রে সাক্ষীদের তো প্রোটেকশন কি আছে বলেন? আজকে যে একজন প্রভাবশালী লোক যদি হয়, দাপটশালী, তার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিতে যাবে, সে তো নিশ্চয়তা পাচ্ছে না যে সাক্ষী দেওয়ার পরে তাকে হয়রানি করা হবে না, তাকে মিথ্যা মামলা দেওয়া হবে না, তাকে আপনার খুন করা হবে না। এই যে পরিবেশ পরিস্থিতিটা বিরাজ করছে, সেই জায়গায়ও সরকারের দায়িত্ব হবে ওই জায়গায়ও সাক্ষীদের মনে একটা সাহস জোগানো এবং পরিবেশ সৃষ্টি করা যে না, যে কোনো মামলায় আইনগতভাবে তুমি সাক্ষী দিতে গেলে তোমার প্রোটেকশন দেওয়া হবে এবং তুমি সেটা কোনো তোমার সমস্যা হবে না। থার্ড হলো রিপোর্টের ক্ষেত্রে, আপনি জানেন যে রিপোর্টটা যদি সঠিকভাবে না আসে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। এখন রিপোর্ট কারা দেয়? রিপোর্ট দেয় হলো আমাদের বিভিন্ন ডাক্তাররা রিপোর্ট দেয় এবং বিভিন্ন মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট। সেই জায়গাগুলোতে আমরা জানি অনেক সময় বিভিন্ন সময় অভিযোগ আসে, অর্থাৎ সঠিকভাবে রিপোর্টটা আসতে হবে, সেই নিশ্চয়তাও কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে, তাহলে পরে ওই রিপোর্টগুলো আসলো। আমি যদি লায়লা পারভিনের কাছে যাই, যে লায়লা
পারভিন, আপনারা বেশ কিছুদিন ধরেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন, বিশেষ করে নোয়াখালীর যে ঘটনাটি ঘটেছিল তারপরে আপনাদের নারী অধিকার জোট, আপনারা বেশ কিছু দাবিতে আন্দোলন করছিলেন এবং সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় সেই বিষয়ে আপনাদের একটি দাবি ছিল। এই যে আজ থেকে এটা আইনে পরিণত হলো, এর পাশাপাশি অনেকে অনেক ধরনের কথা বলছেন। মিস্টার মঞ্জিল মোর্শেদ যেমন বেশ কিছু কারণ দেখাচ্ছিলেন, যে সংখ্যাগুলো, তো সেই সংখ্যাগুলোও কি আপনারা পোষণ করছেন? আপনার কি মনে হয় যে পরিস্থিতি কিছুটা পাল্টাবে? দেশে আসলে ধর্ষকদের যে অভয়ারণ্য গড়ে উঠেছে বা এটা হওয়ার পিছনে আমরা যেটা মনে করি দৃষ্টান্তমূলক বিচারের অপ্রতুলতা। আমরা এটাও মনে করছি যে ধর্ষণ করার সময় ধর্ষক আসলে আইনের ধারা পড়ে শাস্তির মেয়াদ সম্পর্ক মাথায় রেখে তিনি কিন্তু ধর্ষণ করবেন না। এই যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডে নিয়ে আসা এটা একটা সহজ প্রক্রিয়া, ঠিক আছে, কঠিন হলো কাঠামোগত ও মনস্তাত্ত্বিক সংশোধনের মাধ্যমে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা। মেঘ মোল্লার বোস, আপনি যদি বলেন যে আপনারা বেশ কিছুদিন ধরেই ধর্ষণ বিরোধী আন্দোলন করে আসছেন, অনেকেই যেটি বলছেন যে পরিস্থিতি আসলে কতটা পাল্টাবে, বাংলাদেশে নারীরা কি অবাধে চলাফেরা করতে পারবে, কোন লক্ষ্য নিয়ে আপনারা আপনাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে ধর্ষণের যে আইনগত সংজ্ঞা, সেই আইনগত সংজ্ঞা কোনো সভ্য দেশে একবিংশ শতাব্দীতে থাকতে পারে না। এই সংজ্ঞা প্রাইমারিলি অনেকগুলো জিনিসকে এক্সক্লুড করে। প্রাথমিকভাবে কোনো পুরুষ বা তৃতীয় লিঙ্গের মানুষ যদি ধর্ষণের শিকার হয়, তাহলে সে ধর্ষণের অভিযোগে যে অভিযোগটি সেটি সরাসরি করতে পারে না, কারণ আমাদের দেশের যে আইন, সেই আইন কাঠামো অনুযায়ী ধর্ষণ শুধুমাত্র একজন নারীর এগেনস্টে কমিটেড হতে পারে। ফলে আপনি কওমি মাদ্রাসাগুলো বলুন, জেলখানাগুলো বলুন, বা যেসব জায়গায় এরকম ক্ষমতার অপচর্চার শিকার পুরুষরা বা তৃতীয় লিঙ্গের মানুষেরা হচ্ছেন, তাদের পক্ষে আইনের দ্বারস্থ হওয়ার কোনো ব্যবস্থা বাংলাদেশে সরাসরি নেই। দ্বিতীয়ত, বৈবাহিক সম্পর্কের ভিতরে যে ধর্ষণ, সেই ধর্ষণকে বাংলাদেশের আইন এখনো স্বীকৃতি দেয় না, যার ফলে কনসেন্ট বা সম্মতির যে ধারণা, যেই ধারণাকে সবার আগে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে দাঁড় করিয়ে আসলে আমাদের গোটা আলোচনাটি করতে হবে, সেটি কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না। আমাদের দেশে কোর্টে এখন পর্যন্ত স্লাট শেমিং, যেটিকে ইংরেজিতে বলে, সেই স্লাট শেমিং করার আইনি এভিনিউ খোলা রাখা হয়েছে। এটা হচ্ছে খুব স্পষ্টভাবে বললে বাংলাদেশে এখনো স্লাট শেমিং করা যায় আইনের নিয়ে, অর্থাৎ ধর্ষিতার চরিত্র নিয়ে কথা তোলা যায়। ফলে যেই ধর্ষিতা সে নিজে আসামিতে পরিণত হয়। এই ট্রমা ফেস করে অধিকাংশ মানুষ ধর্ষণের মামলা করতে চায় না। এখন কথা হচ্ছে যে পরিস্থিতি কিভাবে বদলাবে। এই সরকারকে কোনো কিছু মানাইতে হলে সেটা গণদাবির মধ্যে দিয়ে করতে হবে এবং সেটা আন্দোলনের মধ্যে দিয়ে করতে হবে। আমাদের ফেসবুক পাতায় যেসব কমেন্ট এসছে সেগুলো কয়েকটি যদি পড়ি। মোহাম্মদ শফিউল্লাহ মন্তব্য করেছেন, ধর্ষকের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদেরও বিচার করা উচিত যারা নারীকে পণ্য ও ভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করেন। অন্যদিকে মোহাম্মদ আমদাদুল হক মন্তব্য করেছেন যে মৃত্যুদণ্ডের পাশাপাশি নারীদের পোশাক আশাক চলাফেরায় নিয়ন্ত্রণ আনতে হবে। সামিনা লুৎফার কাছে আসি। সামিনা লুৎফা, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে ধর্ষণের ঘটনাগুলোর পরে অনেকেই নারীদের পোশাকের প্রসঙ্গটি নিয়ে এসেছেন। নারীদের পোশাকের প্রসঙ্গটি কেন এসেছে, নারীদের কেন এই ধরনের ঘটনার পরে কেন নারীদেরকেই আক্রমণ করা হয় বা তাদেরকেই কেন বেশি প্রশ্নের মুখে পড়তে হয়, সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। কারণ বিষয়টা সামাজিক অনেকগুলো প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, যা নারীকে অধস্তন হিসেবে নির্মাণ করে। ভিকটিম ব্লেমিং কোনো নতুন ঘটনা নয় বা এটা আমাদের সমাজের একমাত্র বিষয়ও নয়, এটা পৃথিবীর বহু দেশেই ঘটে থাকে। এবং ধর্ষণের ক্ষেত্রে এটা আমাদের দেশে না ঘটলেই আমি অবাক হতাম। একজন ভুক্তভোগী হিসেবে যদি আমি বলি যে আমি যদি একজন ধর্ষণ মামলায় একজন সাক্ষী হই, তাহলে আমি ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সেটা আসলে নির্ভর করছে আমার সামাজিক অবস্থান, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার আগ্রহ এই বিষয়টি নিয়ে, সবকিছুর উপরে। এখন রাস্তাঘাটে ঘটা ধর্ষণের যিনি সাক্ষী, তিনি যদি ওই নির্দিষ্ট দিনে মামলার তারিখে অনুযায়ী পৌঁছাতে চান, তাহলে তো অবশ্যই তার অনেকগুলো সহযোগিতা দরকার হবে। সেই সহযোগিতাগুলো তাকে কে দেবে? এটা কি পুলিশ দেবে? এটা কি কোর্ট দেবে? এটা কার দায়িত্ব? এর জন্য কি বাজেট বরাদ্দ করা আছে? যিনি ধরা যাক বেগমগঞ্জ থেকে যদি ঢাকায় তার সুপ্রিম কোর্টে আসতে হয়, কে দেবে এই টাকাটা তাকে? তার মানে এক্ষেত্রে মানবাধিকার সংগঠনরা আমাদের হয়ে হয়তো দায়িত্ব পালন করেন, তাই হয়তো সরকারের গায়ে লাগে না। কিন্তু পরিষ্কার প্রশ্নটা হচ্ছে, এখানে এত ফাঁক আছে যে এই ফাঁকগুলো আপনি একটা আইনের একটুখানি রদবদল করে পরিবর্তন করা খুব মুশকিল। আর সামাজিক বিজ্ঞানী হিসেবে আমি একটু মনোযোগ দিতেও বলি আমাদের সরকার বা রাষ্ট্রে যারা থাকেন তাদেরকে এই দিকে, যে দেখাই যায় সাধারণত যত বেশি শক্ত আইন তত কম কনভিকশন হয়। এই ধরনের অনেক কমেন্টও কিন্তু আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতায় এসেছে। মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির লিখেছেন যে আমার মনে হচ্ছে এই আইনটার
অপপ্রয়োগ বেশি ঘটবে। মোহাম্মদ সোহাগ হোসেনের মন্তব্য, খুনের শাস্তিও তো মৃত্যুদণ্ড, তাই বলে কি খুন কমেছে? আমি যদি মনজিল মোর্শেদের কাছে আবার যাই, যে এই যে সাক্ষীর সুরক্ষা এবং আসলে মৃত্যুদণ্ডের বিধান হলে পরিস্থিতি কতটা পাল্টাবে, এই প্রসঙ্গগুলো বারবার কিন্তু আসছে এবং সাক্ষীর প্রোটেকশনের বিষয়টাও আসছে, যে বিষয় নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। আসল কথা হলো যে কথাটা আগে বলেছিলাম, আমি 2টা চ্যাপ্টারের পরে একটা অংশ বাদ ছিল, বিচারের ক্ষেত্রে আপনি জানেন যে বিচারের যে সীমাবদ্ধতা সেই জায়গাটাও আপনাকে দূর করতে হবে, সেটাও সরকারের দায়িত্ব। ওই সীমাবদ্ধতা দূর না করা পর্যন্ত আজকে যে বলি যে বিচার কেন তাড়াতাড়ি হয় না, আর বিচার যদি তাড়াতাড়ি না হয় তাহলে তো মানুষের মনে লেসন আসবে না। অর্থাৎ বিচার তাড়াতাড়ি করার জন্য বিচার ভাবে সেইভাবে সক্ষমতা বৃদ্ধি করা, সেই জায়গাটাও কিন্তু সরকারের কোনো মহাপরিকল্পনা আমরা দেখছি না। আমরা আজকে বাংলাদেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনি শুধু ধর্ষণ কথা বলেন না, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, ক্রসফায়ার সবকিছুর ব্যাপারেই একটা সভ্য সমাজে যেভাবে আইন কানুনের প্রক্রিয়া থাকা দরকার সেটা কখনোই হবে না আইনের শাসনের দুর্বলতা থাকলে। কে কাজ করবে? যারা ক্ষমতায় থাকেন, যারা রাজনীতি করেন তারা। অর্থাৎ তারা যদি সেই প্রশাসনকে সেইভাবে স্বাধীনভাবে চলাচলের যদি ব্যবস্থা করে না দেন, তাহলে প্রশাসন যখনই দুর্বল হবে ওইটার এফেক্ট আমার বিচারের উপরে এসে পড়বে। যদি লায়লা পারভিনের কাছে আসি, লায়লা পারভিন, আপনি শুনছিলেন আলোচনাগুলো, আপনি নোয়াখালীতে থাকেন, সেখানে একটি এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশে আলোড়ন তুলেছিল এবং আপনারাও বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদ করছিলেন। অনেকে যেটি বলছেন যে বিবিসি বাংলার ফেসবুক পাতায় অনেক ধরনের অনেক কমেন্ট এসছে, যেখানে বলা হচ্ছে যে শুধু সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপই নয়, পাশাপাশি সামাজিক ভাবেও মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষের মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। আপনার কি মনে হয় যে আশেপাশে যে ধরনের মানুষ আছে তারাও অনেক সময় এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের মানসিকতা পাল্টানো প্রয়োজন, সেজন্য উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন? নারীর প্রতি যে সহিংসতা সংক্রান্ত অপরাধের সাথে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ধ্যান ধারণা জড়িয়েই থাকে। ফলে সেসব অপরাধ দমনে আইন কিন্তু মোটেও যথেষ্ট নয়। পাশাপাশি সামাজিক পদক্ষেপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার ফেসবুক পাতার শামিমা নামে একজন মন্তব্য করেছেন যে শুধু আইন দিয়ে হবে না, সামাজিক পরিস্থিতি পরিবর্তন প্রয়োজন এবং এই জন্য শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা কার্যক্রমে এরকম কিছু থাকা উচিত যেন কিশোর কিশোরী অবস্থা থেকেই মানুষের মানসিকতার পরিবর্তন হতে পারে। সামিনা লুৎফা, এই ধরনের আমরা কয়েকটি কমেন্ট পেয়েছি। আমরা যখন শিক্ষা কার্যক্রমের ভেতরে নারী পুরুষের সম্পর্কের সমতার কথা বলতে যাব, বা নারী পুরুষ হিজড়া তিনটি লিঙ্গের মধ্যে সমতার সম অধিকারের কথা বলতে যাব, তখন কিন্তু আমাদেরকে আসলে ধর্ষণ একটি অত্যন্ত গ্রেভ ক্রাইম, এটা একটা ভায়োলেন্ট ক্রাইম। সুতরাং এটা নিয়ে তো শিশুদেরকে বলা যাবে না, এটা তো শিশুদের জন্য এটা গুরুত্বপূর্ণ না যে তাদেরকে ভায়োলেন্সটা শেখানো, বরং এটা গুরুত্বপূর্ণ যে তারা যেন সাইকোলজিক্যালি বুঝতে পারে, তারা সমাজ মনস্তত্ত্বের জায়গায় বুঝতে পারে, এবং দুটো নারী এবং পুরুষের শরীর আলাদা, তাদের চাহিদাগুলো ধীরে ধীরে বদলে যাবে, তাদের শরীর বদলে যাবে। এই বদলগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যেন তারা নিজেদেরকে বুঝতে পারে, অন্য লিঙ্গের মানুষকে বুঝতে পারে, যেটাকে আমরা সেক্স এডুকেশন বলি, কিন্তু শুনলেই তো অনেক মানুষ তলোয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি আসলেই শিশু থেকেই তাদেরকে না বোঝাতে পারেন যে কাকে কনসেন্ট বলে, কোনটা ইচ্ছা বা সম্মতি, সে কথাটা বোঝানোর আগে কিন্তু আপনাকে বোঝাতে হবে কোনটা সঠিক টাচ, কোনটা খারাপ টাচ। এই প্রত্যেকটা জিনিস, যৌন নিপীড়ন থেকে শুরু করে প্রতিটা জিনিসই তো তাকে বোঝাতে হবে তার শরীর এবং অন্য আরেকটি শরীর যেটা তার থেকে আলাদা, তাকে বোঝানোর মধ্যে দিয়ে। এর কিন্তু কোনো অন্য কোনো প্রক্রিয়া নাই এটা বাচ্চাদেরকে বোঝানোর, এবং ধর্ষণ বা এই ধরনের গ্রাফিক জিনিস তাদেরকে দেখানোরও কোনো প্রয়োজন নাই। তাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল, সহমর্মী, একে অপরের অধিকারের প্রতি সহমর্মী, সমবেত এবং বুঝতে পারে সকলের অধিকার রয়েছে, সেইটা শেখানো খুব বেশি জরুরি। তা নাহলে তারা তো ভুল করবেই, কারণ তারা কিসের উপর নির্ভর করছে? তারা নির্ভর করছে ভুল তথ্যের সোর্সের উপর, তারা নির্ভর করছে পর্নোগ্রাফির উপরে। তো পর্নোগ্রাফি তো তাকে সহজ স্বাভাবিকভাবে যে সেক্সুয়াল রিলেশনশিপ সেগুলো শিখাতে পারবে না, তাকে সবসময়ই এক ধরনের বিকৃত এবং যার মধ্যে অনেক অংশেই প্রচুর নিপীড়ন আছে, সেই নিপীড়নের বৈশিষ্ট্য সহ, ভায়োলেন্সের বৈশিষ্ট্য সহ সে শিখবে। অথচ যদি এটা টেক্সট বুকের ভেতরে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আত্মীকৃত থাকতো, তাহলে সেটাতে তো ক্ষতি কিছু ছিল না, বরং লাভই ছিল সকলের পক্ষে। এটাই আমি মনে করি। এবং নারীর ইচ্ছা, সম্মতি কোনটা সম্মতি নয়, সেটা নারী পুরুষ, কন্যা শিশু, ছেলে শিশু সবাইকেই পরিষ্কার করে বুঝাতে হবে। এবং এটার ক্ষেত্রে পরিবারের দায়িত্ব যেরকম,
স্কুলের দায়িত্ব একই রকম, এবং সেক্ষেত্রে সরকার তার দায়িত্ব কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না, কারণ এই পুরো বিষয়টা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হবে কি হবে না, কতদূর খোলামেলা ভাবে হবে, কিভাবে হবে, তার প্রতিটি প্রক্রিয়ার জন্য যে গবেষণার প্রয়োজন রয়েছে, আমাদের সামাজিক বাস্তবতাকে মেনেই যদি আপনি করতে চান সেটাও করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ সামনে আলু স্যার, সবাইকে অনেক ধন্যবাদ। এবারে অনুষ্ঠান শেষে সংবাদ শিরোনাম। মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থী গর্ভপাত আইনের প্রশ্নে তার অবস্থান পরিষ্কার করতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশের সরকার বলছে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালালেই শাস্তি। আর ধনী বিনিয়োগকারীদের কাছে পাসপোর্ট বিক্রির একটি প্রকল্প সাইপ্রাসের সরকার বাতিল করে দিয়েছে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।